এতক্ষণ বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা অলমোস্ট ভিজে গেছে এবং এর ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি উত্তরা গণভবন। এই যে বাথটব, তারপরে এই যে একটা মূর্তি, রাজা রামদের গ্রিক বিল্লৌক্য মূর্তি, এবং এই যে রাজা রামনের ব্যবহৃত পুরানো চেয়ার, এই যে রাজার মুকুট, এই যে দেখুন এই সেই রাজার মুকুট এবং রাজার সেই পোশাক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দেখুন আমি কিন্তু রিস্ক নিয়ে অনেক গোপন জায়গা, অনেক ভিতরে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা আমার এই পরিশ্রমী ভিডিওগুলো দেখবেন। তো অনেক সময় আমাকে অনুমতি দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি সর্বোচ্চটা পরিমাণ আপনাদেরকে দেখানোর। এখানে আমরা ময়ূর দেখতে পাচ্ছি সরাসরি, আপনারা দেখুন এই যে এটা কিন্তু ময়ূর, এবং এখানে কিন্তু এই যে সেই আফ্রিকান গ্রে প্রেয়ট, মানে সেই তোতা পাখি, আফ্রিকান গ্রে প্রেয়ট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। হেই, হ্যালো এভরিওয়ান, ইটস মি জন, ওয়ান্স এগেইন আই এম কাম ব্যাক টু ইউ। আমার বর্তমান অবস্থান রাজশাহী বিভাগের নাটোর জেলা। ইতিমধ্যে আমি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, সিরাজগঞ্জ জেলা আপনাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি দীঘাপাতিয়ায়। হ্যাঁ, হয়তো বা আপনারা শুনে বুঝতে পারছেন না যে আমি আসলে কোথায় দাঁড়িয়ে আছি। দীঘাপাতিয়ার যেই রাজবংশ এবং যেই মহারাজাদের যে অবস্থান ছিল, যেটি এই দীঘাপাতিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় যেটা নির্মাণ করেছিল, বর্তমান যার নাম হচ্ছে উত্তরা গণভবন, তারই সামনে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু উত্তরা গণভবনের মেন গেট, এবং এই গেটের সাথে কিন্তু দুই দিকে দুইটা কামান দেওয়া আছে একদম আমার বরাবর। জানি না কখন হয়তো বা কামানের গোলা বের হয়ে যেতে পারে। সো এখন আমি আপনাদেরকে এই উত্তরা গণভবনের ভিতরে ঢুকে এই গণভবনের যে ভিতরে কি কি আছে সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে এক্সপ্লোর করব এবং তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই গেট উত্তরা গণভবনের। এখন এই গেট দিয়ে আমি প্রবেশ করব। এখানে কিন্তু এই নামটা সংশোধন করা হয়েছে, পরবর্তীতে উত্তরা গণভবন করা হয়েছে 1974 পরে, শেখ মুজিবুর রহমান হাতের নির্মাণ। তো এখানে টিকিট জমা দিয়ে টিকিট নিয়ে যেতে হবে। একটু ওয়েলকাম দিয়ে দেন সবাইকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেই 200 বছরের আগের নির্মাণ, যেটা দীঘাপাতিয়ার সেই মহারাজাদের সেই বাসস্থান ছিল, যার বর্তমান নাম হচ্ছে উত্তরা গণভবন। আপনারা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে আমি প্রবেশ করলাম, এবং দুই পাশেই কিন্তু খাল মতো দেখা যাচ্ছে, যেই খালগুলো দুই পাশে বেষ্টিত। এবং এখন আমি সরাসরি এই গণভবনের ভিতরে আমি প্রবেশ করব। আমি এখন সরাসরি এই গণভবনে প্রবেশ করেছি। এই গণভবনের নাম 1974 সালে শেখ মুজিবুর রহমান রাখেন গণভবন, কিন্তু এটার পূর্ববর্তী নাম ছিল দীঘাপাতিয়ার রাজবাড়ি, যেটি দীঘাপাতিয়ার রাজবাড়ির যেই প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায়ের হাতে কিন্তু এটা নির্মাণ করা হয়। তো এই জায়গাটাতে আজ থেকে আনুমানিক 12 বছর কি 14 বছর আগে আমি এসেছিলাম আমার বাবা মায়ের সাথে। তো সেই সময়টা অনেকটা চেঞ্জ ছিল, এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম আমি এত সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন এই যে শুরুতেই দেখতে পাচ্ছি যে এই রাজপ্রাসাদের শুরুতেই কিন্তু সেই কামানগুলো রাখা আছে, সেই কামানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আরও একটি বড় কামান আছে, এবং এই দুই পাশ ঘিরে কিন্তু গার্ডেনগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেখছেন, ঘাসগুলো সুন্দরভাবে সেচ দেওয়া হয়ে থাকে এবং পরিষেবা করা হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন কামান, এটা সেই সময়ের হচ্ছে কুমার প্যালেস, যে প্যালেসেই কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা হতো প্রশাসনিকভাবে, যেটা এই রাজদরবারের কিংবা এই রাজপ্রাসাদের একটি অন্যতম ভবন। এবং আশপাশ দিয়ে আরও অনেকগুলো ভবন দেখতে পাচ্ছেন, এবং এই যে এখানে একটা বড় বৈঠকখানা দেখতে পাচ্ছেন, যেখানে সেই সময়টা হয়তো বা রাজারা বসে থাকতেন। এবং আমি এখন এই যে মাঠ দিয়ে প্রবেশ করি আপনাদেরকে সরাসরি সেই দীঘাপাতিয়ার সে রাজবাড়ি আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করব। আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই দীঘাপাতিয়ার রাজবাড়ি,
যার বর্তমান নাম হচ্ছে উত্তরা গণভবন। তো আমি এখন এই ভবনের সামনে যাব এবং এই ভবনের ভিতরেও যাবার আমি চেষ্টা করব এবং এই ভবনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই সেই উত্তরা গণভবন কিংবা দীঘাপাতিয়ার সেই রাজপ্রাসাদ, যেটি নির্মাণ করা হয়েছিল দীঘাপাতিয়ার যেই রাজাদের যেই প্রতিষ্ঠাতা দয়ারাম রায় তার হাতে। তো এখন আমি এটি চারপাশ আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর কিছু স্পেসিফিক ইতিহাস এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটাই কিন্তু মূল প্রাসাদ। তো এই প্রাসাদটি আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। দেখুন, সেই অষ্টাদশ শতাব্দীতে কিন্তু এই প্রাসাদটা নির্মাণ করা হয় এবং এখানে মূল প্রাসাদে প্রবেশেই কিন্তু আমরা একটা নেম প্লেট দেখতে চাচ্ছি। তো আমি আপনাদেরকে ইতিহাসটা বলবো, তার আগে আমি এখান থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাই যে 1736 সালে এই ভবনটি দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় 1680-1760 সর্বপ্রথম নির্মাণ করেন। এই প্রাসাদটি রাজাদের প্রশাসনিক ভবন ও শয়নকক্ষ হিসাবে ব্যবহৃত হতো। রাজা দয়ারামের চতুর্থ বংশধর রাজা প্রসন্ননাথ রায় 1826 থেকে 1861 মতান্তরে 1860 খ্রিস্টাব্দের দিকে এই রাজবাড়ির সুরম্য অট্টালিকা, বাগান ও মন্দির প্রভৃতি নতুন করে নির্মাণ করেন। এই মূল ভবনটি 1897 সালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায় 1873 থেকে 1925 বর্তমান প্রাসাদটি পুনর্নির্মাণ করেন। আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদের ফলে রাজপরিবারটি ছেড়ে কলকাতায় চলে যান। পাকিস্তান সরকার 1966 সালে রাজবাড়ির অধিগ্রহণ করে এবং 1967 সালে পাকিস্তান সরকার এটিকে গভর্নর হাউস হিসাবে ঘোষণা করেন। এই রাজবাড়িটির গুরুত্ব আরও বেড়ে যায় এবং 1972 সালের 9 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের এই রাজবাড়িকে গভর্নর হাউস থেকে উত্তরা গণভবন হিসাবে ঘোষণা করা হয়। তো এখানে একটা প্রাণলিপি আপনারা দেখতে পারলেন। এবার আমি আপনাদেরকে এই রাজবাড়িটার চারপাশ ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এটাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই বেলকনি, যেটাকে বারান্দা বলা হয়। আই সরি ম্যাম। সো এখানে প্রবেশ নিষেধ। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিস ইজ সো ওল্ড আর্কিটেক্টস, 18th century, you can see. সো এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত রাজবাড়ির যেই প্রবেশ রাস্তা কিংবা প্রবেশ যে জায়গা, সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এবং এই যে বেলকনিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন এই বাড়িটির চারপাশে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে প্রশাসনের ভাইরা কিন্তু এই জায়গাগুলো দেখভাল করছে, দেখাশোনা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজপাথরের পাশের দিকটা, যেটা শুরুতেই ডান হাতে পড়ে, তো সেই জায়গাটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই রাজপ্রাসাদের ইতিহাস বলতে কিন্তু অনেক ইতিহাসই আছে। এই যে এটা বাইরে যেই বারান্দা মতো ছিল, বেলকনি মতো ছিল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বেলকনিটা কিন্তু খুবই সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটার ইতিহাস হচ্ছে দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাম রাজা জীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1680 থেকে 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের মূল অংশ এর কিছু সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। 1897 সালে 10 জুন নাটোর ডোমপাড়া মাঠে 3 দিন ব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করা হয় এবং ধারণা করা হয় সেই আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এসেছিলেন। তো এই অধিবেশনের মধ্যে দিয়ে কিন্তু এই জায়গাটা ব্যাপক জনপ্রিয়তা পায় এবং 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়কম্পী ভূমিকম্প কিন্তু এখানে দেখা দেয়। ভূমিকম্পটিতে রাজপ্রাসাদটি খুবই ক্ষতিগ্রস্ত হয়, যেটি আমি আপনাদেরকে ওই সাইনবোর্ডেও পড়ে শুনিয়েছিলাম যে একটি ভূমিকম্পের কথা ওখানে উল্লেখ করা হয় এবং পরবর্তীতে সেটি পুনর্নির্মাণ করা হয়। তো এর ভিতরে আসলে খুবই রেস্ট্রিকশন। আমি অনেক চেষ্টা করলাম ডিসি সাহেবের সাথে কথা বলে, বাট আনফর্চুনেটলি এখানে যা সম্ভব হয় নাই। তো এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশটা আমি আপনাদেরকে
এখান থেকেই দেখানোর চেষ্টা করছি যে বাড়ির পেছন সাইড দিয়ে কিন্তু একটা বিশাল বড় পুকুর আপনারা দেখতে পাচ্ছেন, যে পুকুরটা ওইখানে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু অনেক বড় একটা জায়গা। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভিতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভাবনা সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তো আপনারা বুঝতে পারছেন যেখানে 12টি ভবন নির্মাণ হয়েছিল, এবং সেই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, উপরের সেই ছাদ এবং সেই জায়গাগুলো, সেই নকশা ফলকাগুলো কিন্তু আপনারা সরাসরি এখন দেখতে পাচ্ছেন। এবং তিনি সেই রাজা, উনি কিন্তু সেই 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশল ও চিত্রকর আর দেশি মিস্ত্রির সহায়তায় 41 একর জমির উপর এই রাজবাড়ি পুনর্নির্মাণ করেন। তিনি মোঘল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় নান্দনিক এই ভবনটিকে এক বিরল রাজভবন হিসাবে গড়ে তোলেন। আর এই রাজভবনের নামকরণ হিসাবে আবার অনেক ব্যাপার আছে। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতির রাজা দেশ ত্যাগ করে ভারত চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ এবং প্রজাতন্ত্র আইন পাশ হওয়ার পর দীঘাপতির রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণের বেশ সমস্যা দেখা দেয়, এবং সমস্যা সমাধানে দীঘাপতি আর মহারাজাদের এই বাসস্থানে 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের যে একটা প্রবণতা ছিল, সেই পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নর ছিলেন। এখন বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি বৃষ্টির ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সেই গভর্নর কিন্তু এই বাসভবনটি উদ্বোধন করেন, এবং সেই বাসভবনটি এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি ভবনের মূল প্রাসাদের ভিতর মন্ত্রিসভার বৈঠক এবং অনেক জনপ্রতিনিধিকে ডেকে একটি সভা আয়োজন করেন, এবং সেই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু অনেক পরিকল্পনা হয়, এবং সেই থেকেই ভবনটি উত্তরা গণভবন নামে কিন্তু পরিচিতি পায়। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা অলমোস্ট ভিজে গেছে, এবং এর ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি উত্তরা গণভবন। তো আপনারা এতক্ষণ উত্তরা গণভবনের কিংবা সেই দীঘাপতি আর যে রাজপ্রাসাদ, তার চারিপাশটা আপনাদেরকে দেখালাম এবং তার ইতিহাসটা জানানোর চেষ্টা করেছি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই সংগ্রহশালা, যেই ভবনের ভিতরে যেই বিশেষ জিনিসপত্রগুলো ছিল, সেই রাজা এবং মহারাজাদের যে অবস্থান ছিল, সেগুলো কিন্তু এখন এখানে সংগ্রহ করে রাখা হচ্ছে, এবং এখান থেকে টিকিট কালেক্ট করেই আপনি সেগুলো দেখতে পাবেন। ইউ ক্যান সি রাইট নাও যেই সংগ্রহশালা, যে গণভবনের ভিতরে যে জিনিসগুলো ছিল সেগুলো এখন আপনি দেখাবেন। যে বাথটব, তারপরে এই যে একটা মূর্তি, রাজার আমলের রিক্ত বিল্লজ্ঞ মূর্তি, এবং এই যে রাজার আমলের ব্যবহৃত ঘোরানো চেয়ার দেখতে পাচ্ছেন। তারপরে টি টেবিল, আমি আপনাদেরকে সরাসরি ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করব। এই যে টি টেবিল, এটা মার্বেলের পাথরের এবং রাজার আমলের ব্যবহৃত ঘোরানো চেয়ার, তার পিছনে রাজার আমলের ব্যবহৃত ইজি চেয়ার, এবং এই যে রাজার আমলের ড্রেসিং টেবিল পিছনে, এবং এটা সেই বেড, বিছানা এখানে ঘেরানো আছে। তারপর এখানে যে সেই মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনারা সেই মার্বেল পাথরের বাথটবটা দেখতে পাচ্ছেন, এবং এখানে আপনারা রাজার আমলের যুদ্ধের সেই বর্ম দেখতে পাচ্ছেন, এই দেখুন সেই বর্ম, এবং এখানে এই যে আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন, সেই সিন্ধুক, তারপরে সেই শোপিস, কারুকার্য খচিত মাটির তৈরি, রাজামলের ব্যবহৃত গার্ডেন ফ্যান, কামটি টেবিল, এই যে দেখতে পাচ্ছেন রাজামলের ব্যবহৃত চালের মটকা, এবং এদিকে দেখেন আরও দেখতে পাচ্ছেন যে পাথর তেলের বাটি, লোহার স্ট্যান্ড, কাচের বোতল, এই যে দেখুন কাচের বোতল, তারপরে যে বলি দেওয়ার লোহার খাড়াল দেখতে পাচ্ছেন, এই যে 4 তাক বিশিষ্ট বুক সেলফ, এবং এই যে জগতের রাজাদের লাইব্রেরির বই, এই যে রাজাদের চশমা দেখতে পাচ্ছেন, এখানে একটা চশমা, এবং এই যে শেষ রাজার প্রতিভানাথ রায়ের ইন্স্যুরেন্স দলিল, এবং রাজার আমলের ব্যবহৃত প্রসাধনী বাটার শিল পাট, এই যে চায়ের কেটলি, এই পরিবেশন টেবিল, সাদা পাথরের থালা, এই যে রাসায়নিক কাজে ব্যবহৃত ঢাকনা সহ কাচের জার দেখতে পাচ্ছেন, এই যে পিতলের গোলাপ জলদানি, পিতলের মদের জার, পিতলের শোপিস, এই যে পিতলের কুপি, তারপরে ঢাকনা সহ এই যে মগ, সাদা পাথর, এই ছোটো চীনামাটি
মদের কাপ, এই যে সিন্দুক, এই যে লোহার দাড়িপাল্লা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লোহার দাড়িপাল্লা। এই যে তারপরে রাজ পরিবারের যে হাতির দাঁত, এই যে হাড়, হাতির দাঁত এবং হাড়, এই যে মাথা সহ হরিণের শিং দেখতে পাচ্ছেন। এখানে যে অনেক কাছের জিনিসপত্র সেই রাজার আমলের আপনারা দেখতে পাচ্ছেন। স্টিলের ছুরি দেখেন সেই সময়কার, যে ঢাকনা ছাড়া চীনামাটির বাটি, এই যে শঙ্খ দেখতে পাচ্ছেন আপনার, শঙ্খ, ঢাকনা ছাড়া চীনামাটির চায়ের পাত্র, চীনামাটির প্লেট, চীনামাটির কাপ, তারপরে এই যে রাজার মুকুট, এই যে দেখুন এই সেই রাজার মুকুট এবং রাজার সেই পোশাক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং এখানে আরও জিনিসপত্র আছে, আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন সেই কাঁচের জিনিসপত্র, তারপরে এই যে সেই রাজবাড়িতে ব্যবহৃত লোহার ট্যাঙ্ক, কাঠের ছোট বক্স, তারপরে যেখানে রাজকুমারী হিন্দু প্রভার আত্মজীবনী ও উত্তরাখণ্ডের ইতিহাস সংগ্রহশালা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা, কিন্তু লেখা আছে ছবি তোলা ভিডিও করা নিষেধ। মানে বিশেষ অনুমতি নিয়ে কিন্তু এই জায়গাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো সেই পুরোনো আমলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সেই ঝাড়বাতি সেই সময়কার, এই যে রাজ পরিবারের নিজস্ব বিদ্যুৎ ও পানি সরবরাহের স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই আগের পুরোনো ছবি, এই যে অনেক ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সংগ্রহশালা, এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। যা রাজার আমলের ব্যবহৃত ঘন্টা, দেখুন এটি ঘন্টা, এই যে ঘড়ি, পেন্ডুলাম ঘড়ি, তারপরে এই যে সেই সময়কার বিশ্ব ম্যাপ এবং এই যে অনেক কিছু ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সংগ্রহশালার ভিতরে। তো আমি চেষ্টা করেছি এটি সংগ্রহশালার বাইরে, এই যে ওইদিকে আরও অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সরাসরিভাবে, যেটা এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি, সেটাই কিন্তু আমি আপনাদেরকে এখন সরাসরিভাবে দেখানোর চেষ্টা করছি। এটা আপনাদেরকে, এই যে দেখুন এই যে 3 তাকের টেবিল, কাঠের টেবিল এবং 3 তাকের পা বিশিষ্ট কাঠের গোলাকার টেবিল, এই যে 4 পা 3 তাক বিশিষ্ট প্রসাধনী রাখার ঘোরানো টেবিল, ওখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখুন অনেকগুলো ফুলদানি রাখার সেই টেবিল এবং অনেক 4 পা বিশিষ্ট টেবিল, এই যে 3 পা বিশিষ্ট মার্বেলের গোলাকার টেবিল দেখতে পাচ্ছেন। এবং এই সাইডে আরও অনেক কিছু আছে। এই যে মিশরীয় কারুকার্য খোদিত পাথরের বাথটব, দেখুন মিশরের কারুকার্য খোদিত। এই যে এদিকে আরও দেখেন, এই যে ফুলদানি, কাঠের কর্নার টেবিল, চতুর্ভুজ টেবিল, কাঠের ফুলদানি, ফোল্ডিং টেবিল, হলুদ সিরামিক শোপিস, সব কিন্তু এগুলো সেই রাজার আমলের। এই যে সিংহাসন টেবিল, এই সিংহাসন টেবিল, যে সিংহাসন টেবিলে রাজা, এই যে সিংহাসন হচ্ছে চেয়ার, এখানে কিন্তু রাজা বসতেন। এই যে ব্রিজ তাস খেলার টেবিল, তাস খেলার জন্য যে টেবিল ছিল রাজার। আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখুন 3 তাক ঘোরানো 4 কোণা টেবিল, তারপরে চন্দন কাঠগুড়ি, তারপরে 4 কোণা টেবিল, কাঠের 4 কোণা টেবিল, কাঠের 4 কোণা টেবিল, এগুলো এই যে 4 কোণা ওয়ালা বেডের চেয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখিয়েছি, যে উত্তরা গণভবনের যে মেন প্রাসাদ, ওই প্রাসাদের ভিতরে যত জিনিসপত্র ছিল সব এখন এই সংগ্রহশালাতে রাখা হয়েছে। তো এখন আমি চেষ্টা করব সংগ্রহশালা থেকে বের হয়ে যে এই গণভবনের ভিতরে অন্যান্য যে রানী ভবন এবং অন্যান্য যে প্রাসাদগুলো আছে, ভবনগুলো আছে, সেগুলো আপনাদের মাঝখানে উপস্থাপন করার। এখন আমি কিন্তু এই যে কুমার প্যালেস, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তার পেছন দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি এবং যে রানী মহলের যে অংশগুলো, সেই অংশগুলো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন আমি কিন্তু রিস্ক নিয়ে অনেক গোপন জায়গা, অনেক ভিতরে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আশা করি আপনারা আমার এই পরিশ্রমী ভিডিওগুলো দেখবেন। তো অনেক সময় আমাকে অনুমতি দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি সর্বোচ্চটা পরিমাণ আপনাদেরকে দেখানোর। এই যে আমি রানী মহলে প্রবেশ করেছি। তো
এই রানীমহল কিন্তু সেই পাকিস্তানের যেই গভর্নর ছিলেন উনি কিন্তু এটাকে এক প্রকার হচ্ছে পুনর্নির্মাণের জন্য একটা চেষ্টা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রানীমহলের ভিতরে সেই বিল্ডিংগুলো আর নেই, সেটা ধ্বংস হয়ে গেছে। তো 2018 সালে এই রানীমহলের সাথে যে ঘাটটা আছে সেই ঘাটটাকে পুনর্নির্মাণ করা হয়। তখন আমি আপনাদেরকে এই রানীমহল থেকে সেই ঘাটটি দেখানোর চেষ্টা করব। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু সেই রানীমহল এবং রানীমহলের যে ঘাট সেই ঘাটটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। সো এটা কিন্তু খুবই সুন্দর একটি ঘাট, যে দেখতে পাচ্ছেন এই সেই ঘাট, যেই ঘাটে কিন্তু রানী বসে থাকতেন। রানী এই ঘাটে কিন্তু সময় কাটাতেন। এই যে দেখুন, এটাই সেই রানীমহলের সেই রানীঘাট এবং ওই পাশে আরও অনেকগুলো জায়গা আছে। এখন এই জায়গাটা সম্পূর্ণ কিন্তু একটা গার্ডেনে পরিণত হয়েছে রানীমহলের সাথে যে ঘাটটি। তো এবং বর্তমান যে রানীমহল কি অবস্থায় আছে সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো এই যে দেখুন, এই সেই উত্তরা গণভবনের রানীমহল, যেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, বাট 2018 সালে এই ঘাটটিকে পুনর্নির্মাণ করা হয় এবং পুনর্নির্মাণের মধ্য দিয়ে পর্যটকদের জন্য আনাগোনার একটা পরিবেশ তৈরি হয়েছে এবং আপনারা এই রানীমহলটা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন। তো রানীমহলটা বেসিক্যালি ধ্বংস হয়ে যায় এবং পাকিস্তানের গভর্নর যে মোনায়েম খান তিনি কিন্তু এই রানীমহলটা সংশোধন করেন এবং সংস্কার করেন। তো এই রানীমহলের সাথে কিন্তু একটি চিড়িয়াখানা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো হরিণ, আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো হরিণ কিন্তু সেখানে আছে। ওখানে বেশ কিছু হরিণ, কিন্তু হরিণের দল খেলাধুলা করতেছে এবং এটাই চিড়িয়াখানা, যেটি রানীমহলের সাথেই। এবং এই চিড়িয়াখানার পাশ দিয়ে কিন্তু এই যে আরেকটি গেট চলে গেছে গণভবনের ভিতর দিয়েই, তারা গণভবনের ভিতর দিয়েই। এবং এদিকে যে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব যে এখানে আসলে কি আছে, যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা আমরা সেই ঘাট কিংবা খাল দেখতে পাচ্ছি এবং যেটা খুবই সুন্দর। ওই যে পেছনে আপনারা হলুদ দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, যেটাকে খুব সুন্দরভাবে কিন্তু প্রোটেক্টেড করে রাখা হয়েছে এই সীমানা রেখাকে। তো এখানে আমরা আরও কিছু প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, এই রানীমহলের যে চিড়িয়াখানার প্রতিচ্ছবি। এখানে আমরা ময়ূর দেখতে পাচ্ছি সরাসরি, আপনারা দেখুন এই যে এটা কিন্তু ময়ূর এবং এখানে কিন্তু এই যে সেই আফ্রিকান গ্রে প্রেয়ট, মানে সেই তোতা পাখি, আফ্রিকান গ্রে প্রেয়ট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন ভিতরে আরো পাখি এবং এখানে কিন্তু এই যে সেই ময়ূর আপনারা আজকে সরাসরি দেখতেছেন এবং এখানে অনেকগুলো খরগোশ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খরগোশ, রানীমহলের ভিতরে যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানাতে কিন্তু খরগোশ এবং এই যে বানর, সরাসরি বানর দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন সরাসরি বানর। তো এটাই সেই ঐতিহাসিক ঘাট এবং যেই চিড়িয়াখানা, যেটা ধারণা করা হয় অ্যাপ্রক্সিমেটলি 300 ইয়ার্স হ্যাভিং, যে 300 বছর আগে নির্মাণ। যদিও 18 শতাব্দীতে এখানে একটা ভূমিকম্প হয় এবং সেটা এই প্রাসাদটি এবং প্রাসাদের এরিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো সেই জায়গা থেকে সেটাকে আবার নতুন করে সংস্কার করা হয়। বাট বাংলাদেশের ইতিহাসে এই উত্তরা গণভবন কিংবা দীঘাপতির যে রাজবাড়ি কি রাজপ্রাসাদকে, যেটি সেই সময় 1700 শতাব্দীতে নির্মাণ করা হয়, কিন্তু সেটাকে 18 শতাব্দী হিসাবেই বাংলাদেশের ইতিহাসে ঘোষণা করা হয়। তো আপনারা আজকে অনেক কিছু দেখলেন আমার এই ভিডিওর মাধ্যমে। আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে অনেক তথ্য দেবার এই উত্তরা গণভবন সম্পর্কে, যেটি কিন্তু একটি বিশাল ইতিহাস এবং দীঘাপতির রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা
দয়ারাম রায়ের হাতে কিন্তু এই জায়গাটা নির্মাণ করা হয়। তো এখন আমি এই রানীমহল থেকে বের হয়ে যাচ্ছি এবং এই উত্তরা গণভবন থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আপনারা চেষ্টা করুন বি কানেক্টেড উইথ মি অ্যান্ড জাস্ট ট্রাই টু মেক সো মেনি কমেন্ট যে আমি নাটোর জেলা শেষ করে রাজশাহী বিভাগের কোন জেলায় যাব। আমি ইতিমধ্যে আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা দেখিয়েছি, এই যে এটাই রানীমহলের বোর্ড দেখতে পাচ্ছেন, এবং আমি আপনাদেরকে সেই রাজশাহী জেলা দেখিয়েছি, আপনাদেরকে আমি সিরাজগঞ্জ দেখিয়েছি। বর্তমান অবস্থান আমার নাটোর। তো আমি চেষ্টা করছি বাংলাদেশের 64টা জেলায় যেয়ে সেই 64টা জেলার ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করবার। তো সেই চেষ্টা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আর আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমার এই ভিডিওর ভিতরে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ক্ষেত্রে সংশোধনীয় যেই কার্যক্রমগুলো আমার প্রয়োজন সেগুলো আমি যেন করতে পারি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। উত্তরা গণভবন কিংবা দীঘাপতির রাজবাড়ি মহারাজাদের অবস্থান থেকে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড কিংবা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাবাই ফ্রম জন, থ্যাংক ইউ।